আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী অমৃতা রায়, তার সঙ্গে সরাসরি কথা বলবো। আপনার দিন কয়েক হলো আপনার ফলাফল ঘোষণা হয়েছেন, আপনি পরাজিত হয়েছেন প্রায় 57,000 ভোটে। আপনি কি প্রথমেই বলবো এটা আশা করেছিলেন? না, একেবারেই না। কারণ ভীষণভাবে আমি প্রচারে গিয়ে পজিটিভ রেসপন্স পেয়েছিলাম এবং সবথেকে বড় কথা, মানুষ চেয়েছিল যে একটা পরিবর্তন আসুক। কাজেই সেখানে তারপরে যেটা এক্সিট পোলগুলো হলো সেখানেও কিন্তু পজিটিভই দেখিয়েছিল। তারপরে হঠাৎ কি হলো ঠিক বুঝলাম না, তারপরে তো দেখলাম এরম রেজাল্ট হলো। এবং আপনি যেটা বলছেন আমি অভিযোগ করছি যে টাকার তছরূপ, সেটা কিন্তু না। আমি যেটা শুনেছি আমি সেটাই বলেছি এবং বিভিন্ন জায়গা থেকে এরকম খবর আসছে, আমাকে মেসেজ করেছে এবং আমি ইউটিউবেও দেখলাম বা আমি নিজেও যেটা এক্সপিরিয়েন্স করেছি আমি সেটুকুই আপনাকে বলতে পারবো। সেটা হচ্ছে যে বিজেপি দলের সাংগঠনিক দিকটা যথেষ্ট উইক। সেখানে কিন্তু ওই যে কানেক্টিভিটির ব্যাপারটা একটু ইমপ্রুভ করলে খুব ভালো হয়। এবং তার চেয়েও বড়ো জিনিস হচ্ছে আমি ফিল করেছি ডিসিপ্লিনের অভাব, যে দুটোয় মিটিং ডাকলে সে 4টে-5টায় আসে, আর না এলেও ঠিক আছে, কিছু ব্যাপার না। তা আমি এই নিয়ে বলেছিলাম তাহলে এরমভাবে কি করে হবে, তাহলে তো অতটা সময় নষ্ট হচ্ছে। তখন বলা হয়েছিল যে না, এদের তো কিছু পারিশ্রমিক দেওয়া হয় না, কাজেই কিছু সেরম বলাও যায় না। তাহলে তো আপনাকে সেইভাবে দেখতে হবে যে আপনার কাজটা তো আপনাকে উঠিয়ে নিতে হবে। এদেরই দেখুন, নেতারা তো গিয়ে ভোট করাবে না, কর্মীরাই করাবে। তো সেখানে তো তাহলে ওদেরও খুশি রাখার একটা ব্যাপার থাকে। আর ওরা অনেক দূর থেকে আসে, রোজ ওরা গ্যাঁটের পয়সা খরচা করে, তেল খরচা করে বা গাড়ি ভাড়া দিয়ে কি করে আসবে, সেটা হচ্ছে ওরা বেশি, হয়তো ওদের মনে হয়েছে পার্টি অফিসের যে ওরা হয়তো বেশি চাইছে বা হয়তো পয়সা আটকে রাখা হয়, যেগুলো আমার ফোনে মেসেজ হিসেবে আসছে বা ফোন আসছে বা আমি প্রচারের সময়ও সেগুলো শুনেছিলাম। তো এই রকম কিছু ব্যাপার। আর 3 নম্বর হচ্ছে যেটা সব থেকে আমার মানে বিরক্ত লেগেছিল, সেটা হচ্ছে ভীষণ গোষ্ঠীদ্বন্দ্ব। মানে অদ্ভুত টাইপের, মানে আমাকে ফোন করছে কিন্তু পার্টিতে যাবে না, হ্যাঁ, কিন্তু এরাও আবার ডাকবে না। তো আমি একটা catch-22 সিচুয়েশনে পড়ে যাচ্ছি। দেখুন, আমি কাউকেই সেরম চিনি না, আমি তাও বলছি যে ডেকে নেওয়াই ভালো, কারণ এটা একটা যুদ্ধ। যদি পার্সোনাল লড়াই থাকে সেটা পরে মিটে যাবে, কিন্তু যুদ্ধের সময় সবাইকে দরকার। এখানে ইগো করে বসে থাকলে চলে না। তো যা হোক, কিছু লোক এসেছিল, কিছু লোক আসেনি। তো এটা একটা ব্যাপার ছিল। আর একটা যেটা মহিলারা অভিযোগ করেছিলেন আমাকে নিয়ে, যে আমি ক্যাপচার্ড হয়ে গেছি কিছু লোকের কাছে। তো মানে ওদের চান্স দেওয়া হতো না আমার সঙ্গে মেশার। তো সেটা একটা ব্যাপার, যে ওদের একটা নিজেদের ভেতর একটা তৈরি হয়েছিল অভিমান। তো সেটা আমি কিন্তু সবাইকে নিয়েই ঘুরেছি, কিন্তু সেটা দেখুন এখন ওদের ভেতরে কি আছে আমি তো এতটা জানি না বা জানতামও না। তবে আমি চেষ্টা করেছি যে মানে আমি যে জিপে করে ঘুরছিলাম, একবার সবাই উঠুক, একজন কেন থাকবে, সেটা সবাই আসুক, এটা হয়েছে। আর একটা যেটা হয়েছে যে প্ল্যানিংয়ের অভাব ছিল। যে ধরুন আমি আজকে একটা জায়গা থেকে ঘুরে এলাম, ফিরলাম হয়তো 11টায়, পরের দিন আমার কল থাকছে 7টায়, সেটা কি প্র্যাকটিক্যাল? সেটা প্র্যাকটিক্যাল নয়। আর তখন অত গরম, হ্যাঁ, আর সেখানে 20টা পয়েন্ট রাখছে, কোনোটাই শেষ হচ্ছে না। আর সেগুলো কিন্তু আমার অজান্তে সব প্ল্যানিং হচ্ছে। শেষ হচ্ছে না যখন, তখন কর্মীরা বিরক্ত হচ্ছে যে আমরা 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টা লেট হচ্ছে বা 3 ঘন্টা লেট হচ্ছে, এরম তো হচ্ছে, তারাও তো দাঁড়িয়ে আছে। তারা তখন ক্ষুব্ধ হতো এবং বলা হতো যে আমরা ধরুন এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আবার অনেক সময় আমাদের ঘুরিয়েও দিয়েছে, মানে সেটা মানে ফলাফল কিছু হয়নি, আমরা জাস্ট ঘুরে চলে এসেছি। তখন আমি বলেছিলাম কিছুটা দূরে রাখা উচিত, কিছুটা কাছে রাখা উচিত। সবই যদি আমি দূরে রাখি না, আমার মানে অপশনসটা খুব থাকে না। তো যা হোক, তারপরের দিকে আমাকে শুধু বলে দেওয়া হতো আমরা এই যাচ্ছি। এখন দেখুন আমি সেরমভাবে অত ইন্টিরিয়ার পয়েন্টস চিনি না। তা আমি যেটা বলেছিলাম, পয়েন্টস কমাও,
টাইমটা বেশি দেওয়া হোক, কারণ আমি ঝাঁকি দর্শন দিয়ে চলে গেলাম, এটা কোনো কাজ হয় না, এটা আমার ফিল হয়েছে এটা। আর একটাও আমার ভীষণ অপমানিতই লেগেছিল যে এই যে আমার ক্যান্ডিডেট হিসেবে ইলেকশন প্রচারে এত টাকা এসছে, আমাকে একবার জানানোর কেউ প্রয়োজন মনে করলো না, আমাকে জাস্ট ইউজ করলো আমার নামটা, কিন্তু নিজেরা নিজেদের মতো করে খরচা করলো। আমি কিসে খরচা করেছে, কি খরচা করেছে আমি জানি না, সেই নিয়ে আমি মন্তব্য করব না। প্রচার করতেন আপনাদের সঙ্গে আমরা যখন যোগাযোগ করতাম, আপনি নিজেও বলতেন যে শিডিউলটা দেখে নিই তারপরে যাব, মানে আপনি জানতেন না যে পরের দিন যে কি শিডিউল হচ্ছে। মূলত কি নিজের মতো কোথাও প্রচার করতে পেরেছেন, সংগঠন করতে পেরেছেন, নাকি দলের কথাই আপনাকে চলতে হয়েছে? দলের কথাই চলতে হয়েছে। এমনকি আমার এই অভিজ্ঞতাও হয়েছে, আমি খুব অসুস্থ, কারণ আমি লো প্রেশারে ভুগি, আমার হয়তো প্রেশার পড়ে গেছে, আমি হয়তো 4টে র্যালি একদিনে করেছি, তো অতক্ষণ ধরুন 10 ঘন্টা করে দাঁড়িয়ে আছি, আমার কি হচ্ছে পায়ের তলাতে কিরম হচ্ছে পিন ফুটছে, তো আমি দাঁড়াতে পারছি না ততক্ষণ, তো বলছে আরও 2টো ওয়ার্ড করে দিন না, এটা তো মানবিক দিক নয়। সে যখন বলছে, এমনিতে বলে না, সে যখন বলছে তাকে ছেড়ে দাও, পরের দিন করবে। কারণ আমি দেখলাম বাবা এদের সঙ্গে হবে না, আমাকে নিজেকেই স্টপ করিয়ে দিতে হবে, আমি তো স্টপ করে গাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে প্রচুর টাকা এসেছে, পরে আপনি জানতে পেরেছেন? পরে না, আমি জানতে পারছিলাম, কিন্তু আমি জিজ্ঞেসও করছিলাম, আমি এটাই বলেছি, আমি জানতে পারছিলাম টাকা আসছে, আমি জিজ্ঞেসও করেছি, আমাকে কিছু বলা হয়েছে। মানে টাকাটা কার কাছে আসতো? মূলত কোনো একজনের কাছে কি? হ্যাঁ, অফিসের নেতৃত্বের কাছে আসতো। মানে জেলার মূল নেতৃত্ব, যিনি ডেজিগনেশন যার সব থেকে উঁচু জেলার, তার কাছেই কি টাকাটা আসতো? উনি কি কিছুই জানতেন না? নিশ্চয়ই তার কাছেই আসতো। আমি কার কাছে আসতো আমি এত স্পেসিফিক্যালি জানি না, তো উনি কিছুই জানতেন না, এটা আমি মানব। মানে এই যে টাকার তছরূপ, পাশাপাশি আপনি কি এমনটা বলবেন যে বিরোধীদের সঙ্গে কোনো ষড়যন্ত্র তাদের মধ্যে ছিল টাকার বিনিময়ে? দেখুন, সেটা যখন আমি প্রমাণ দিতে পারবো না বা আমি জানি না, সেটা আমি বলবো না। কিন্তু আমার যেটা অপমানিত লেগেছে যে আমি ক্যান্ডিডেট, আমি কিছু জানতে পারতাম, এবং 2 নম্বর ওরা নিজেদের মধ্যেই সব আলোচনা করতো, আর খুব কম সময় আমি ওদের আলোচনায় থাকতাম, যেগুলো নাকি ওরা নিজেদের ভেতর করতো, আমাকে জিজ্ঞেস করতো না, সোশ্যাল মিডিয়ায় আপনার ফলাফল বেরোনোর পরে কিছু কিছু পোস্ট এসছে আপনাদের কর্মীদের তরফে, যেখানে স্পেসিফিক আপনার দলেরই জেলা নেতৃত্ব কিছু নাম দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বিরোধী দলের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কি ভেবে দেখছেন? আপনিও নিশ্চয়ই দেখেছেন। পোস্ট তো আমিও দেখেছি, কিন্তু ওরা যদি লিখে থাকে তাদের কাছে নিশ্চয়ই সেরকম প্রমাণ আছে, আমি দেখেছি নিশ্চয়ই, আমার দেখে খারাপও লেগেছে, কিন্তু আমি তো সেটা নিয়ে কিছু বলতে পারি না, কারণ আমি এই নিয়ে কোনো ইনভেস্টিগেশন করি। আপনি সদ্য রাজনীতিতে এসেছেন, এই যে বলছিলেন দলের মধ্যেই একটা কাদা ছোড়াছুড়ি, দলের মধ্যেই দ্বন্দ্ব, কোথাও কি মনে হচ্ছে যে রাজনীতিতে না এলে এখন কি মনে হচ্ছে ভালো? না না, সেটা আমি একবারও বলছি না, আমি বলছি আমি লোকের পাশে থাকতে এসেছি, আমি কাদা ছোঁড়াছুড়িটা আমি প্রথমবার হয়তো ফেস করলাম, দ্বিতীয়বার আমি করবো না, কারণ এবার আমি নিজের বুদ্ধিতে চলতে চাই, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে খানিকটা আইডিয়া তো আমার বলে আছে। হঠাৎ করে আবার যোগাযোগের কারণ কি? আপনার মুখ খুলতে শুরু হয়েছে, তারা কিছু ভয় পাচ্ছে যে আবার আমার বিষয়ে কিছু না বলে দেয়, সেই কারণে কি যোগাযোগ রাখার চেষ্টা চলছে? আমি মুখ খুলেছি যেটুকু, যেটা সবাই জানে। আপনি এক্ষুনি বললেন সোশ্যাল মিডিয়ায় যেটা ফ্ল্যাশ হয়ে গেছে, আমি বললাম আমার কাছে যেগুলো মেসেজ এসছে, বা আমার ছেলের কাছে যেগুলো মেসেজ এসছে, বা আমার কাছে যেগুলো ফোন কল এসছে, তো তাদের ধরে জিজ্ঞেস করলেই তো বেরিয়ে যাবে, সেইটুকুই আমি বলেছি, বাকিটা আমি কিছু বলি কথা বলতে নেই। আপনি সত্য কথা বলছেন, আপনি কি রাজনীতির শিকার হবেন না? কখনো আপনার উপর আক্রমণ দলের তরফ থেকে আসতে পারে, এটা কি আপনি? দেখুন, আমার স্বভাব তো এই বয়সে পাল্টানো সম্ভব নয়, এখন তাহলে আপনি বলছেন আমি যা শিখেছি সব ভুল, সেটাও না, এখন এইভাবে যদি লোকে আমার অ্যাকসেপ্ট করে ভালো, না অ্যাকসেপ্ট করলে মানে ঠিক আছে। দলীয় নেতৃত্ব এবং বিশেষ করে রাজ্য নেতৃত্ব যদি আপনার উপর বিজেপির পুরো দায়িত্ব দিতে চায়, সেভাবে সামলাতে পারবেন এবং আপনি চাইছেন যে বিজেপি পুরো দায়িত্ব নিয়ে আগামী দিনে এই নদীয়ার কৃষ্ণনগর থেকে লড়াই চালিয়ে যাবে? দায়িত্ব নেওয়াটা কিছু অসুবিধা নয়, কিন্তু পেছন থেকে যদি কেউ টিকটিক করে সেটাই পারবে, বা ওপর দিয়ে যদি কেউ ইন্টারফিয়ার করে সেটাই পারবে। যদি দোষ হয় পুরো দোষ আমার, যদি গুণ হয় ক্রেডিট হয় পুরো ক্রেডিট আমার।
এইভাবে আমি কাজ করেছি সারা জীবন। আমি আগে স্কুলেও পড়িয়েছি বা কাজও করেছি, আমার পেছনে কেউ লাগে যে হ্যাঁ এইভাবে করো, ওইভাবে করো, সেইভাবে করো না, এটা কেউ করে না। তো সেইভাবে আমি সাকসেস ডেলিভারও করেছি। নদিয়া থেকে সুরজিৎ দাস, NKTV বাংলা। নিউজ আপডেট আপাতত এই পর্যন্ত। বিরতির পর চোখ রাখুন অন্যান্য খবরে। ধন্যবাদ।